আমি জাহাঙ্গীর আলম। ওয়েলকাম টু মাই ক্লাস জেএ সায়েন্স ক্লাস। সবাই ভালো আছো তো? পড়াশোনা মন দিয়ে করছো তো? খুব খারাপ অবস্থা, মন দিয়ে পড়াশোনা করতেই হবে। দেখো, পড়াশোনা ছাড়া গতি নেই। স্কুল কলেজ কবে শুরু হবে কোনো ঠিক নেই, করোনা কবে যাবে, ভ্যাকসিন কবে আসবে। যা হোক, এ নিয়ে তোমরা বেশি চিন্তা করো না, তোমাদের কাজ পড়াশোনা করা, পড়াশোনা করে যাও। কারণ আমাদের পড়াশোনা ছাড়া কোনো গতি নেই। ভবিষ্যতে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হলে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো বাড়িতে এখন আমার অনলাইন ক্লাসটা রয়েছে, তোমরা সেটা অ্যাটেন্ড করো, পড়াশোনা করো, অন্যান্য সাবজেক্টেও পড়াশোনা করো। যাই হোক, আজকে লেসনে ফিরে আসি। আজকে লেসনে যেগুলো রয়েছে সে সম্বন্ধে একটু বলি। আজকে রয়েছে তোমার যে তড়িৎ ক্ষমতা, ইলেকট্রিক্যাল পাওয়ার। বাড়িতে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি তড়িতের, হ্যাঁ, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন চার্জ করি, লাইট জ্বালাই, ফ্যান চালাই, তো তড়িৎ শক্তি খরচ হয়। তো তড়িৎ শক্তি কতটা খরচ হয়, তড়িৎ ক্ষমতা কোনো যন্ত্রে তড়িৎ ক্ষমতা কতটা তড়িৎ লাগে সেটা চালাতে, ইত্যাদি আমরা পড়াশোনা করবো। ইলেকট্রিকের বিল যেটা আসে বাড়িতে কীভাবে ক্যালকুলেট হয়, কত টাকা বিল আসতে পারে, কত কী জ্বালালে কতটা কারেন্ট পড়বে, কত টাকা বিল আসবে, সেসবগুলো আমরা শিখে নেবো। আর দেখাবো এই চ্যাপ্টারের, আমি বলেছিলাম না কিছু অঙ্ক দেখাবো একটা আলাদা করে। তো সামান্য একটু থিওরি পরে আজকে অঙ্ক আছে বেশিরভাগটা জুড়েই, প্রায় 6খানা টাইপিক্যাল প্রবলেমস, মানে আদর্শ নিউমেরিক্যাল প্রবলেমস, বিভিন্ন ধরনের অঙ্ক আমি সলভ করে দিয়েছি আজকে লেসনে। তোমরা দেখে নাও, সেই রকমই অঙ্ক আসবে, এর বাইরে কিছু আসবে বলে মনে হয় না। মানে খুব বেশি কঠিন অঙ্ক তোমাদের আসবে না, সহজগুলোই আসবে। তো আমি আজকে 6খানা অঙ্ক সমাধান করে দিয়েছি, দেখে নিও। আর তাহলে আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি, চলো। আজকে ক্লাসটা শুরু করে দেওয়া যাক। দেখো, লুক এট দ্য স্ক্রিন। প্রথমেই যে আলোচনাটা আছে আমাদের সেগুলো একটু দেখে নিই। তড়িৎ ক্ষমতা, ইলেকট্রিক্যাল পাওয়ার, হ্যাঁ, বলতে কি বুঝি, এর একক, এর ব্যবহারিক একক, প্র্যাকটিক্যাল ইউনিট। তারপরে ওয়াট ঘন্টা বলতে কি বুঝি, ওয়াট আওয়ার ইংরেজিতে। আর বাড়িতে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি তার যে ইউনিট বলি না, কত ইউনিট কারেন্ট পোড়ালাম, মিটারে যেটা আসে কত ইউনিট কারেন্ট পড়লো, সেটাকে বলে বিওটি ইউনিট। ওটা নিয়ে একটু বলবো। এরপরে নিউমেরিক্যালস তো থাকবেই, দেখা যাক কতটা কি করা যায়। তো শোনো, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা, ইলেকট্রিক্যাল পাওয়ার। জিনিসটা কি? আমরা যখন সুইচ অন করি, বাড়িতে ইলেকট্রিকের লাইন আছে, ফ্যান চলছে, লাইট চলছে, হিটার চলছে, টিভি চলছে, রেডিও চলছে, তো এই সমস্ত জিনিসই তো বিদ্যুৎ শক্তির সাহায্যে চলছে। তো এইগুলো চালানোর সময় কতটা বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে, হ্যাঁ। তো কোনো তড়িৎ যন্ত্রকে চালাতে গেলে সেখানে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হয় তারই মাপ হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল পাওয়ার বা তড়িৎ ক্ষমতা, বুঝেছ? তো কোনো কতটা বিদ্যুৎ শক্তি খরচ হয়, তাহলে পাওয়ার পাওয়ার মানে ক্ষমতা। তোমার ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে পড়েছো, পাওয়ার মানে ক্ষমতা। তো একটা নির্দিষ্ট টাইমে, সাধারণত প্রতি সেকেন্ডে ধরা হয় কতটা শক্তি, এখানে বিদ্যুৎ শক্তি, যেহেতু আমরা তড়িতের উপর কাজ করছি, তড়িৎ শক্তি, প্রতি একক টাইমে কতটা তড়িৎ শক্তি খরচ হচ্ছে কোনো যন্ত্র চালাতে। হ্যাঁ, ধরো টিভি হতে পারে, হিটার হতে পারে, ফ্রিজ হতে পারে, বাল্ব হতে পারে, ফ্যান হতে পারে, যে কোনো যন্ত্রকে চালাতে প্রতি সেকেন্ডে কতটা বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি, হ্যাঁ, খরচ হচ্ছে, সেটারই মাপ। তো শুরু থেকে ভালো করে লক্ষ্য করো আলোচনাটা। দেখো, প্রথমেই রয়েছে তোমার তড়িৎ ক্ষমতা। এটা কিভাবে আসছে তড়িৎ ক্ষমতা ব্যাপারটা। দেখো, তড়িৎ ক্ষমতা, তো ধরো আমরা এর আগে আমাদের যতটা আলোচনা হয়েছে, আগেকার নলেজ থেকে আমরা বলতে পারি যে একটা তড়িৎ বর্তনীতে, মানে ইলেকট্রিক্যাল সার্কিটে যদি বিভব বৈষম্য হয়, বিভব বৈষম্য, এই বিভব বৈষম্য বা বিভব প্রভেদ, হ্যাঁ, একই কথা। এর মধ্য দিয়ে তুমি যদি কিউ পরিমাণ আধানকে চালনা করো, তাহলে কিউ আধানকে চালনা করো। কেন আধান চালনা করো বলছে? এই যে কারেন্ট মানে তো আধানের প্রবাহ, রেডি ফ্যান চলছে, লাইট জ্বলছে, ফ্রিজ চলছে, সবই হিটার চলছে, সবইতে যে কারেন্ট আছে সেটা তো আধানের প্রবাহ, তাই না? তাহলে কি পরিমাণ আধান যদি বিভব বৈষম্যের মধ্য দিয়ে যায়,
তাহলে আমি আর বেশি ব্যাখ্যা করছি না, কারণ অলরেডি বলা হয়েছে। তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য কৃতকার্য তোমরা জানো ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ। খুব সংক্ষেপে বলে দিই যে একক ডব্লিউ বাই কিউ, একক আধানকে চালনা করার জন্য এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যে পরিমাণ কার্য হয় সেটাই তো বিভব। তাহলে ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, তাহলে ডব্লিউ ইকুয়াল টু ভি কিউ, তাই না? এটা নিয়ে আর আলোচনা করছি না, এখন তোমরা অলরেডি জানো কৃতকার্য। এখন এই যে কি পরিমাণ আধানকে যদি তুমি টি সেকেন্ডে এই কার্যটা করা হয়ে থাকে, সময় যদি টি সেকেন্ড যদি লাগে, তাহলে তোমার আমরা জানি কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? মাত্রা I ইকুয়াল টু কিউ বাই টি। দেখো কারেন্ট যদি I হয়, কারেন্ট যে বর্তনীর কথা আমরা বলছি সেখানে কারেন্ট প্রবাহ মাত্রা যদি I হয়, তাহলে I কে আমরা লিখতে পারি কত? কিউ বাই টি। এটা তোমাদের জানা আছে, একক সময়ে যে পরিমাণ আধান যায়। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু I ইন্টু টি। আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে এইটা তুমি এইখানে বসাও, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব কৃতকার্য ডব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ এর জায়গায় I ইন্টু টি, I ইন্টু টি। ডব্লিউ ইকুয়াল টু ভি আই টি। এই যে এইটা ভি বিভবের মধ্যে দিয়ে I পরিমাণ কারেন্ট যদি টি সেকেন্ড ধরে যায়, তাহলে এই পরিমাণ কার্য করতে হবে, অর্থাৎ এই পরিমাণ কাউকে না কাউকে কোনো সোর্সকে এই পরিমাণ কার্য করতে হবে, তবেই তুমি এই পরিমাণ কারেন্ট টি সেকেন্ড ধরে ওই বিভব পাত্রের মধ্য দিয়ে পাবে। হ্যাঁ, তাহলে এই শক্তিটাই খরচ হচ্ছে। টি সেকেন্ড ধরে যদি I কারেন্ট কোনো যন্ত্রের মধ্যে দিয়ে যায়, তাহলে এই পরিমাণ শক্তি, মানে যেহেতু কৃতকার্য এটা, তাহলে এই পরিমাণ শক্তি খরচ হচ্ছে। বুঝতে পারছো? তাহলে এর ক্ষমতা কত হবে? তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝায়? 1 সেকেন্ড সময় বা একক সময়ে যে পরিমাণ, এটা হচ্ছে তোমার তড়িৎ শক্তি। তাহলে 1 সেকেন্ডে কত খরচ হবে? অতএব তড়িৎ ক্ষমতা পি, ধরো পি, তড়িৎ ক্ষমতাকে সাধারণত পি দিয়ে চিহ্নিত করা হয়, পাওয়ার, ইলেকট্রিক্যাল পাওয়ার, তাই না? ইলেকট্রিক্যাল পাওয়ার, এই যে ইলেকট্রিক্যাল পাওয়ার পি, তাহলে এটা হচ্ছে ডব্লিউ বাই টি। একক সময়ে কতটা শক্তি সে খরচ করছে, এর সঙ্গে কতটা কৃতকার্য করতে হচ্ছে, একই কথা। ডব্লিউ বাই টি যদি হয়, তাহলে ভি আই টি বাই টি, টি কেটে গেল, থাকছে ভি ইন্টু আই। হ্যাঁ, তাহলে তোমার তড়িৎ ক্ষমতা হচ্ছে বিভব পার্থক্য বা বিভব বৈষম্য ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে কোনো বর্তনীতে ভি এবং বিভব তোমার যদি জানা থাকে, বিভব পার্থক্য এবং কারেন্ট I যদি জানা থাকে, তাহলে তুমি সেই বর্তনীর ইলেকট্রিক্যাল পাওয়ার কত হবে এই সূত্র থেকে পেয়ে যাবে। ভি ইন্টু I, অর্থাৎ বিভব পার্থক্য ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে তোমার সেই বর্তনীতে তড়িৎ ক্ষমতার পরিমাণ। ওকে, অতএব এটা পি ইকুয়াল টু ভি ইন্টু I, অর্থাৎ ভি ইন্টু বিভব পার্থক্য ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। বুঝতে পেরেছো? এটা মনে রাখতে হবে। তড়িৎ ক্ষমতা বলতে এটাকে বোঝায়, ভি ইন্টু I, কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের ভি এবং তার মধ্যে কারেন্ট I, এটা গুণ করে দাও, ভি ইন্টু I করলে সেই সার্কিটে তুমি ইলেকট্রিক্যাল পাওয়ার পেয়ে যাবে, ভি ইন্টু I। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো ওমের সূত্র থেকে পাই। হ্যাঁ, ওমের সূত্র তোমরা জানো, অলরেডি তো জানা হয়ে গেছে এগুলো। ওমের সূত্র থেকে পাই ভি ইকুয়াল টু কত? I ইন্টু আর, ইকুয়াল টু I ইন্টু আর। যে বর্তনীর কথা বলছি সেই বর্তনীতে রোধ যদি R হয়, হ্যাঁ,
রোধ যদি আর হয় তাহলে ভি ইকুয়াল টু আই আর, তাহলে এইটা আমি যদি এখানে বসাই, অতএব পাওয়ার পি, তড়িৎ ক্ষমতা বা পাওয়ার পি ইকুয়াল টু কত হবে, ভি ইকুয়াল টু আই, এখানে ভি ইকুয়াল টু আই বসাও, তাহলে আই আর ইন্টু আই কত হলো, ভি এর জায়গায় আই আর বসে গেল তো ওমের সূত্র থেকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আই স্কোয়ার আর, হ্যাঁ তাহলে দেখো পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, এটা একটা রিলেশন মনে রাখবা। তাহলে তো বর্তনীতে তড়িৎ শক্তির পরিমাণ হচ্ছে কারেন্টের বর্গ ইন্টু রোধ, আই স্কোয়ার আর, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, ঠিক আছে। আবার দেখো আর একটা রূপ আছে, এর আর একটা ফর্ম আছে, যে দেখো আই ইকুয়াল টু কত, ভি বাই আর, আই ইকুয়াল টু ভি বাই আর, তাহলে অতএব পি ইকুয়াল এখানে বসাও ভি বাই আর, আই এর জায়গায় ভি বাই আর, তার বর্গ ইন্টু আর, কত হলো দেখো ভি স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু আর, কত থাকলো, একটা আর কেটে গেল, ভি স্কোয়ার ইন্টু আর থাকলো, ভি স্কোয়ার ইন্টু আর। তাহলে পাওয়ার পি, এটা আর একটা রূপ কি পেয়ে গেলাম দেখো, পি ইকুয়াল টু এটা ভি স্কোয়ার, সরি এটা ভি স্কোয়ার বাই আর হবে, দেখো ভি স্কোয়ার ইন্টু আর বাই আর, এটা ভি স্কোয়ার বাই আর, হ্যাঁ আটটা উপরটা কেটে গেল, নিচে একটা আর থাকলো, অতএব পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখো এই তিনটেই কিন্তু তোমাকে মনে রাখতে হবে, পি ইকুয়াল টু ভি আই, অতএব পি ইকুয়াল টু ভি ইন্টু আই, হ্যাঁ দেখো তিনটে ফর্ম, পি ইকুয়াল টু ভি ইন্টু আই, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তোমাকে তিনটে মনে রাখতে হবে, এবং অঙ্ক আসতে পারে যখন যেটা প্রয়োজন সেই সূত্রটা ব্যবহার করতে হবে, সেটা শিখে নেবে, একটু প্র্যাকটিস করলে বুঝে নেবে কোনটা কখন কোথায় ব্যবহার হবে। ওকে, এখন এই আমাদের এটা হলো তোমার তড়িৎ ক্ষমতার সূত্র, পাওয়ারের সূত্র। ওকে, তাহলে ফর্মাল একটা সংজ্ঞা দিয়ে আমরা এখানে চলে যাব। যদি বলে সংজ্ঞাটা বইয়ে তোমরা পড়ে নিও, তড়িৎ ক্ষমতা কাকে বলে, তাহলে বলতে হবে প্রতি সেকেন্ডে কোনো তড়িৎ বর্তনীতে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষমতা। ওকে, আর সূত্রগুলো তো এখানে দেখে নিলে। এবারে আমরা চলে আসছি এককে। একক তড়িৎ ক্ষমতার একক। তো প্রথমে এসআই, এসআই একক হচ্ছে তোমার ওয়াট। এর চিহ্ন হচ্ছে ডব্লিউ, পুরো কথাটা হচ্ছে WATT, ওয়াট। তো ক্ষমতার একক ওয়াট। এটা এখান থেকে তোমরা বলতে পারি, দেখো 1 ওয়াট ইকুয়াল টু ভি ইকুয়াল টু 1 আর আই ইকুয়াল টু 1 হলে 1 × 1 ইকুয়াল টু 1 হয়, তাহলে 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা বলতে পারি যে কোনো তড়িৎ বর্তনীতে ভি ভোল্ট ব্যবসায়ের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ হবে 1 ওয়াট। আমি বলছি কোনো একটা সার্কিট রয়েছে, ধরো একটা বর্তনী রয়েছে, সেই বর্তনীতে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হবে তাকেই বলা হয় 1 ওয়াট। বুঝতে পেরেছ? তাহলে এই ওয়াটের বড় বড় ইউনিটও আছে, হ্যাঁ, যেমন ধরো এটা ছোট ইউনিট, বড় ইউনিট হচ্ছে ধরো 1 কিলোওয়াট, কিলোওয়াট, এটা হচ্ছে 1000 ওয়াট।
বা এটা 10⁻³ ওয়াট, তাই না? তেমনি 1 মেগাওয়াট, এটা হচ্ছে 10⁻6 ওয়াট। হ্যাঁ, 10⁻³ কিলোওয়াট মানে 10⁻6 ওয়াট। তারপরে 1 গিগাওয়াট, 1 GW গিগাওয়াট, এটা হচ্ছে 10⁻9 ওয়াট। এই যে কিলো, মেগা, গিগা এগুলো তুমি অন্য যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারো। তোমরা বাইট, গিগাবাইট, মেগাবাইট, কিলোবাইট সব ক্ষেত্রে ব্যবহার করা যায়। হ্যাঁ, 10⁻³ মানে কিলো, 10⁻6 মানে মেগা, আর 10⁻9 মানে গিগা, এগুলো ওয়াটের বড় বড় ইউনিট। ঠিক আছে, এরপরে আমরা দেখবো প্র্যাকটিক্যাল ইউনিটটা কি আছে। দেখো, ব্যবহারিক একক, বুঝতে পেরেছ? ব্যবহারিক একক, তড়িৎ ক্ষমতার ব্যবহারিক এককটা কি আছে? দেখো, ব্যবহারিক একক প্র্যাকটিক্যাল ইউনিটটা সবাই জানো হর্স পাওয়ার, এইচপি। হ্যাঁ, এটা হর্স পাওয়ার। তো 1 হর্স পাওয়ার এটা বিভিন্ন যন্ত্রের তড়িৎ ক্ষমতা প্রকাশ করতে, যেমন মোটর গাড়ির ইঞ্জিন বা জেনারেটর বা পাম্প, জল তোলার পাম্প মেশিন ইত্যাদি। হ্যাঁ, ইত্যাদি যে কোনো গাড়ির ইঞ্জিনের ক্ষমতা লেখা থাকে, হর্স পাওয়ার, কত হর্স পাওয়ার, এইচপি। তো দেখা যাচ্ছে এটাকে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা বলে। এইটা 1 এইচপি, এটা মনে রাখবে, 1 এইচপি সমান 746 ওয়াট। 1 এইচপি সমান 746 ওয়াট কি করে হলো এটা তোমাদের জানার দরকার পড়বে না। সেই সংখ্যাটা 1 নম্বরের প্রশ্নের জন্য মনে রাখবে, 1 নম্বর প্রশ্নের জন্য 1 এইচপি সমান 746 ওয়াট। ঠিক আছে, নেক্সট আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা। দুটো টার্ম আমরা ইউজ করছি মাঝে মধ্যে। দেখো, হ্যাঁ, একটা তড়িৎ শক্তি, ইলেকট্রিক এনার্জি, ও আরটা কি ইউজ করছি, তড়িৎ ক্ষমতা, ইলেকট্রিক্যাল পাওয়ার। তড়িৎ শক্তি আর তড়িৎ ক্ষমতা, এদের মধ্যে কি রিলেশন? তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে W = VIT, আর পাওয়ার = দেখলাম VI, তাই না? VI, বুঝতে পেরেছ? তাহলে এই যে P = বিভব পার্থক্য, এখানে দেখো P = V × I, তাই না? P = V × তড়িৎ প্রবাহমাত্রা, I, তাহলে V × I। অতএব তড়িৎ শক্তি W = পাওয়ার × টাইম। দেখতে পাচ্ছ, তড়িৎ শক্তি হচ্ছে তড়িৎ ক্ষমতা × টাইম। তড়িৎ ক্ষমতাকে টাইম দিয়ে গুণ করলে আমরা তড়িৎ শক্তি পেয়ে যাব। অর্থাৎ কোনো একটা পি ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র যদি টি সেকেন্ড ধরে আমরা চালনা করি, তাহলে মোট তড়িৎ শক্তি হবে P × T। বুঝতে পারছো? ধরো তোমার কাছে একটা যন্ত্র আছে, হ্যাঁ, ফ্রিজ আছে, টিভি আছে, ফ্যান আছে, বা লাইট আছে, বা ওয়াশিং মেশিন আছে, তার তো একটা ওয়াটেজ আছে। হ্যাঁ, তার একটা পাওয়ার আছে, তো তার মানে ওয়াটেজটা লেখা থাকে তার গায়ে, তার সেই ওয়াটেজ, তার পাওয়ার ইনটু কতক্ষণ ধরে সেটা চলছে, সেই টাইমটা গুণ করলেই মোট ব্যয়িত তড়িৎ শক্তি পাওয়া যাবে। অর্থাৎ ব্যয়িত তড়িৎ শক্তি = তড়িৎ ক্ষমতা, এটাকে বলে ওয়াটেজ। বাল্বের গায়েও লেখা থাকবে, দেখবে ওয়াট লেখা থাকবে। হ্যাঁ, ওয়াট লেখা থাকবে, তড়িৎ ক্ষমতা ইনটু সময়, কতক্ষণ ধরে সেটা চলেছে। ডব্লুকে মানে ওয়াটকে সেই ক্ষমতা দিয়ে, গুণ করলে তোমার মোট তড়িৎ শক্তি কত খরচ হলো পাওয়া যাবে। এটা মনে রাখবে, W = P × T। ঠিক আছে, ব্যয়িত তড়িৎ শক্তি, এটা হচ্ছে তড়িৎ ক্ষমতা ইনটু টাইম। এরপরে আমরা
চলে আসছি এবার আমরা চলে আসছি তোমার ওয়াট আওয়ারে। ওয়াট আওয়ার, ওয়াট ঘন্টা বা ওয়াট আওয়ার, বুঝতে পেরেছ? ওয়াট ঘন্টা বাংলায়। ইংরেজিতে বলে ওয়াট আওয়ার। তাহলে এটা তো বুঝতে পারছো, 1 ওয়াট ইন্টু 1 আওয়ার, এটা হচ্ছে ওয়াট আওয়ার, তাই না? 1 ওয়াট আওয়ার, 1 ওয়াট ইন্টু 1 আওয়ার। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র কে যদি আমরা 1 ঘন্টা ধরে চালনা করি, তাহলে মোট যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হয় সেটাই হচ্ছে ওয়াট ঘন্টা, ওয়াট আওয়ার। বুঝতে পেরেছ? ওয়াট, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্রকে 1 ঘন্টা ধরে চালনা করলে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হয় সেটা হচ্ছে ওয়াট আওয়ার, ওয়াট ঘন্টা। তো ওয়াট ঘন্টা, এটার সঙ্গে আরেকটা নতুন টার্ম আছে, সেটা হচ্ছে কি? দেখো বিওটি ইউনিট কি? বিওটি ইউনিটের সঙ্গে এটা রিলেটেড, সেটা হচ্ছে কিলো বিওটি বা কিলো ওয়াট আওয়ার। কিলো ওয়াট আওয়ার এটা কি? বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড, বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি ইউনিট বা বোর্ড অফ ট্রেড ইউনিট। এখন আমরা বাড়িতে যে বিদ্যুৎ শক্তি খরচ করি, তার সেটা পরিমাপ করা হয় কিভাবে, কতটা বিদ্যুৎ শক্তি খরচ করলাম, তার জন্য মিটার লাগানো আছে প্রত্যেকটা বাড়িতে। প্রত্যেকটা কানেকশানে একটা করে মিটার নাম্বার আছে। তো সেই মিটারে যে রিডিংটা ওঠে সেটাকে আমরা কি বলি? ইউনিট বলি। যে কত 200 ইউনিট কারেন্ট পড়েছে বা 250 ইউনিট বা 500 ইউনিট কারেন্ট পড়েছে, যে ইউনিট বলি, সেটা হচ্ছে তোমার বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, বা ওটাকে কিলো ওয়াট আওয়ার কে বোর্ড অফ বোর্ড অফ বিওটি ইউনিট ধরা হয়। তাহলে কিলো ওয়াট আওয়ারটা কি আগে বুঝে নাও। এই যে ওয়াট আওয়ারটা বুঝেছো, তো ওয়াট আওয়ার, কিলো ওয়াট আওয়ার মানে 1000 ওয়াট ইন্টু 1 ওয়াট আওয়ার, তাই না? তাহলে 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার, 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা। তার মানে কি 1000 ওয়াট সম্পন্ন কোনো যন্ত্রকে যদি 1 ঘন্টা ধরে চালানো হয়, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি খরচ হয় সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। তাহলে বুঝেছো, 1 কিলোওয়াট আওয়ার, তাহলে 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, মানে 1 কিলোওয়াট আওয়ার। তাহলে কিলোওয়াট আওয়ার, ওয়াটারের একটু বড় রূপ, 1000 বা 1 কিলোওয়াট, 1000 ওয়াট বা 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র যদি 1 ঘন্টা ধরে চলে, তাহলে মোট ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। এটাকে 1 ইউনিট বলা হয়, 1 ইউনিট, 1 ইউনিট বা 1 বোর্ড অফ ট্রেড ইউনিট। বুঝেছো? 1 বোর্ড অফ ট্রেড ইউনিট মানেই হচ্ছে 1 ইউনিট। 1 ইউনিট মানেই হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার তড়িৎ শক্তি, 1 কিলোওয়াট আওয়ার তড়িৎ শক্তি। তাহলে এটা অন বোর্ড অফ ট্রেড ইউনিট বা এটা বিওটি ইউনিট। বুঝতে পেরেছ? তাহলে বাড়িতে যে বিদ্যুৎ শক্তি আমরা খরচ করি তার পরিমাপ, কত ইউনিট কারেন্ট পড়লো, সেটা হচ্ছে কত কিলোওয়াট আওয়ার কারেন্ট পড়লো বা কত বিওটি ইউনিট কারেন্ট পড়লো। একই কথা, বুঝেছো? 1 বিওটি ইউনিট মানেই 1 ইউনিট কারেন্ট বা 1 কিলোওয়াট আওয়ার কারেন্ট। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, যে বাড়িতে ধরো এতগুলো ফ্যান, এতগুলো লাইট, একটা ফ্রিজ, একটা টিভি, একটা ওয়াশিং মেশিন, হ্যাঁ এসবগুলো চলছে, তাহলে সারা মাসে যতটা বিদ্যুৎ শক্তি খরচ হলো সেটা কীভাবে হিসেব করা হবে সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। ওকে, তাহলে এরপরে আমরা চলে আসছি তোমার বিদ্যুৎ শক্তি খরচের হিসেবটা কিভাবে করা হয়। মিটার, কত মিটার আর কি, যে বাড়িতে মিটার বসানো থাকে, কত ইউনিট কারেন্ট পড়লো, এটা কীভাবে হিসেবটা করা হয় দেখো কীভাবে করা যায়। আমি এখানে একটু হিন্টস দিয়ে দিই। দেখো বিওটি ইউনিট, 1 বিওটি ইউনিট পেতে গেলে
কী করতে হয়, 1 ইউনিট বা 1 বিওটি ইউনিট পেতে গেলে তোমাকে কী করতে হয়, মোট কত ওয়াট আওয়ার হলো, মোট ওয়াট আওয়ার হিসেব করা হয়, দিয়ে তাকে 1000 দিয়ে মোট ওয়াট আওয়ারকে 1000 ভাগ করে দিতে হবে। হ্যাঁ, তাহলেই তোমার হয়ে যাবে কিলো ওয়াট আওয়ার। হ্যাঁ, কিলো ওয়াট আওয়ার পাওয়া যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা তোমার হয় ওয়াট আওয়ার পেতে গেলে ওয়াট ইন্টু আওয়ার। ওয়াট মানে দেখো, ওয়াট মানে ভি ইন্টু আই, তাহলে তোমার মোট ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার। হ্যাঁ, ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু কত, আওয়ার। ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার, তাহলে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার বাই 1000। অর্থাৎ তুমি তো জানো তোমার বাড়ির বিভব ভোল্টেজ পার্থক্য কত, 240 ভোল্ট সাধারণত হয়, 220 ভোল্ট হয়, কম বেশি আপ ডাউন করতে থাকে, তো গড়ে 220 ভোল্ট। অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার কারেন্ট, বেশি বড় বড় মেশিন চালাতে 10 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার লাগে, সাধারণত বাইরের কারেন্ট 5 অ্যাম্পিয়ারের মধ্যে হয়। সেটাও আমরা জানি কত অ্যাম্পিয়ারের কারেন্ট, কত ঘন্টা ধরে চললো। তাহলে এই সমস্ত তথ্য আমাদের জানা আছে। তাহলে ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার বাই 1000 করলেই তুমি হয়ে যাবে, দেন ওয়াট আওয়ার পাওয়া গেল, বা 1000 করলে তোমার বিওটি ইউনিট, বা এটাই হচ্ছে কিলো ওয়াট আওয়ার। কিলো ওয়াট আওয়ার বিওটি ইউনিট বা কিলো ওয়াট আওয়ার। আচ্ছা, এর সঙ্গে তোমার জুল, কত জুল, এটা তো শক্তি, যেগুলো শক্তির একক জুল। তো তড়িতের ক্ষেত্রে স্পেশাল একক এগুলো ব্যবহার করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তো এটা শক্তি, তাহলে এর জুলের সঙ্গে সম্পর্ক থাকবে, কত জুল হবে 1 বিওটি মানে কত জুল শক্তি হবে, সেটা আমি দেখাচ্ছি। জুলের সঙ্গে বিওটির কি সম্পর্ক, অর্থাৎ জুলে যদি প্রকাশ করা হয় তাহলে কত জুল হবে 1 বিওটি মানে। তো তার জন্য আমরা কোথায় চলে আসবো, প্রথমে এখানে চলে আসবো, ওয়াট আওয়ারে চলে আসবো। ওয়াট আওয়ার, এই যে কোথায় ওয়াট আওয়ার, এই যে ওয়াট ঘন্টা, এখানে দেখো ওয়াট ঘন্টাকে প্রথমে আমরা জুলে পরিণত করি, তাহলে তারপরে হয়ে যাবে 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। ওয়াট ঘন্টা মানে কত জুল, এটা তো ওয়াট ঘন্টাও তোমার শক্তিরই পরিচয় দেয়, পরিমাপক আর কি, শক্তিকে প্রকাশ করে। তাহলে 1 ওয়াট ঘন্টা মানে কত জুল হবে, দেখো 1 ওয়াট মানে জুল পার সেকেন্ড, তাই না, 1 জুল পার সেকেন্ড। 1 জুল পার সেকেন্ড মানে 1 ওয়াট, ক্ষমতার এসআই একক তোমরা জানো, ওয়াট পাওয়ার এনার্জি চ্যাপ্টারে পড়েছো। আর 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 মিনিট, তাহলে সেকেন্ডে করলে কত হবে, ইন্টু 60 সেকেন্ড। সেকেন্ড আর সেকেন্ড কেটে গেল, কত হচ্ছে দেখো 6 6 36, 3600 জুল। দেখতে পাচ্ছ, তাহলে 1 ওয়াট ঘন্টা মানে হচ্ছে 3600 জুল। তাহলে 1 বিওটি ইউনিট সমান 1 কিলো ওয়াট আওয়ার সমান কত হবে, 1 কিলো ওয়াট আওয়ার মানে 1000 ওয়াট আওয়ার বা 1000 ওয়াট ঘন্টা। হ্যাঁ, 1 বিওটি ইউনিট মানে 1000 ওয়াট আওয়ার বা 1000 ওয়াট ঘন্টা। আর 1 ওয়াট আওয়ার মানে 3600 জুল, তাহলে এটা কত হচ্ছে 1000 ইন্টু 3600, এত জুল। কত হলো দেখো, 1 2 3 4 5 6, 5টা শূন্য, 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল। এটাকে এইভাবে লেখা হয় 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। দশমিকের পর 1 ঘন হয়, এবার 6, তাহলে মেগা, 06 মেগা ফ্যাক্টর হয়ে যায় 3.6 মেগা জুল, বা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এটাকে তুমি এভাবেও লিখতে পারো 3.6 মেগা জুল। এটা দরকার নেই, মেগা জুলটা দরকার নেই। 3.6 10 টু দি পাওয়ার 6 জুল 1 বিওটি ইউনিট মানে, বুঝতে পেরেছো? এরপরে আমরা চলে আসছি একটা বাড়িতে যে বিদ্যুৎ খরচ হয় সেটা কিভাবে পরিমাপ করা হয়, কত ইউনিট হবে সেটা কিভাবে
জানা যাবে। স্টুডেন্টস দেখো একটা উদাহরণ আমি আবার পড়ে দিই। একটি বাড়িতে 6টি 100 ওয়াটের বাল্ব জ্বলে, 4টি 15 ওয়াটের নাইট বাল্ব জ্বলে, 5টি 40 ওয়াটের ফ্যান চলে, 2টি 120 ওয়াটের টিভি সেট চলে এবং একটি 150 ওয়াটের ফ্রিজ চলে। ফ্রিজটা সারাদিন চলে। 6টি বাল্ব প্রতিদিন গড়ে তারা 6 ঘন্টা চলে, 4টি বাল্ব নাইট বাল্ব প্রতিদিন গড়ে 8 ঘন্টা করে, 5টি ফ্যান প্রতিদিন গড়ে 8 ঘন্টা করে এবং 2টি টিভি সেট প্রতিদিন গড়ে 5 ঘন্টা করে চলে এবং ফ্রিজ সাধারণত অফ করা হয় না, সবসময় অন থাকে। তাহলে প্রতি ইউনিট 6 টাকা হিসেবে তোমার মাসে কত টাকা বিদ্যুতের বিল আসবে? কীভাবে অঙ্কটা হবে আমি একটু আগে অঙ্কটা করে দেখাই। দেখো খুব সহজ ব্যাপার। একটু আগে বলেছি আমাদেরকে ইউনিট বার করতে হবে প্রথমে, দিয়ে সেই কত ইউনিট হলো তাকে 6 টাকা দিয়ে গুণ করে দিতে হবে। তো প্রথম কাজ হচ্ছে ইউনিট বের করা, বিওটি ইউনিট বা কিলোওয়াট আওয়ার। তো তুমি জানো যে 1 বিওটি বা অন ইউনিট, অন বিওটি ইউনিট বা অন ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, মানে হচ্ছে যে তোমার ওয়াট ইন্টু আওয়ার বাই 1000। তবে যে কিলোওয়াট আওয়ার হয়ে গেল। মোট ওয়াট আওয়ারকে বললাম, ওয়াট ঘন্টাকে 1000 দিয়ে তোমার ভাগ করতে হবে। তাহলে দেখো প্রথমে আমার বলছে বাল্বের জন্য, ধরো ফর বাল্বের জন্য আমার কি হয়েছে 100 ওয়াট ইন্টু 600 ওয়াট। তাহলে ওয়াট হয়ে গেল কত ঘন্টা করে চলে? দেখো 6 ঘন্টা করে, 6 আওয়ার। হ্যাঁ, এটা তোমার একটা বাল্বের জন্য ডেইলি, এটা ডেইলি বার করি প্রথমে। হ্যাঁ, ডেইলি প্রতিদিন ডেইলি হিসেবে, হ্যাঁ ডেইলি। তাহলে 3636 ইন্টু এত ওয়াট আওয়ার। ওকে, এত ওয়াট আওয়ার। তারপরে তোমার রয়েছে ফর নাইট বাল্ব। নাইট বাল্ব রয়েছে কত? 8টা, 4টি কত ওয়াটের? 15 ওয়াটের, 15 ওয়াট। তাহলে 60 ওয়াট, কত ওয়াট আওয়ার হবে? তোমার 8 ঘন্টা চলছে রাত্রিতে, 8 ঘন্টা 8 আওয়ার। তাহলে কত হলো? 4 15 60 আর 6 48, 60 ইন্টু 8 480 ওয়াট আওয়ার। ঠিক আছে, 480 ওয়াট আওয়ার। ফর ফ্যান কটা ফ্যান রয়েছে? 5টা ফ্যান রয়েছে। কত ওয়াটের? দেখো 40 ওয়াটের, 40 ওয়াট। ফ্যান কত ঘন্টা করে চলে প্রতিদিন? 5টা ফ্যান চলে। তাহলে হ্যাঁ, 5টা ফ্যান প্রতিদিন করে 8 ঘন্টা করে চলে, 8 আওয়ার্স। তাহলে কত হলো? 4 5 20, 200 ইন্টু 8, 8 দুগুণে 1600 ওয়াট আওয়ার। বুঝতে পেরেছো? ওয়াট আওয়ার বের করে তাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে তোমার ইউনিট বেরিয়ে যাবে। তারপরে ফর ফ্যানের পর কি আছে? টিভি সেটের জন্য 2টো টিভি সেট 120 ওয়াট। কত ঘন্টা করে চলে? টিভি চলে প্রতিদিন করে 5 আওয়ার্স। তাহলে 5 আওয়ার্স হলে কত হলো? 5 দুগুণে 10 আর 120 দিয়ে গুণ করে দাও, তাহলে 1200। 10 ইন্টু 120, 1200 ওয়াট। ফর টিভির পর কি আছে? ফ্রিজের জন্য একটাই ফ্রিজ ইন্টু 150 ওয়াট ইন্টু 24 ঘন্টা।
এটা তো 24 আওয়ার্স চলছে। তাহলে 24 ইন্টু 150 কত হয়? 24 ইন্টু 15 করো, 4 বাচ্চে 20, 5 দুগুণে 10, 12 আর 24, তাই না? 0, 6, 360। তাহলে এটা হচ্ছে 3600 ওয়াট আওয়ার, তাই না? তাহলে টোটাল কত ওয়াট আওয়ার হলো? ডেইলি টোটাল ওয়াট আওয়ার কত হলো? এটা যোগ করে দাও। 0, 8, 8 করে 1 কোণে 8, 3 6 4 10, 16, 17, 18, 18 20, 24, 3 দিয়ে 5, 6, 7, 7 3 10, এত ওয়াট আওয়ার সমান কত কিলোওয়াট আওয়ার হবে? এত ওয়াট আওয়ার হলো। তাহলে 30 দিনে কত হবে? 1 মাসে টোটাল ওয়াট আওয়ার কত হবে? ইন্টু 30 ওয়াট আওয়ার। অতএব মাসে কত ইউনিট বিওটি? ইউনিট কত হবে? n 0 30 ইন্টু এত বাই 1000, এত কিলো ওয়াট আওয়ার বা এত ইউনিট। কত হচ্ছে? এই 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, 3 8 24, 3 4 12, 13 14 আর 3 1 3, 3 10, এত ইউনিট, এত কিলো ইউনিট বা হ্যাঁ ইন্টু 314.4 ইউনিট। অতএব মাসিক খরচ কত টাকা বিল আসবে? 314.4 ইন্টু 6 টাকা। 6 দিয়ে গুণ করে দাও, 4 6 24, 4 24 25 26, 6 কে 6, 7 8, 3 6 18, 1886 টাকা। তাহলে মাসে 1886 টাকার বিল আসবে। বুঝতে পেরেছো? এইভাবে ইলেকট্রিকের বিল আসে। 314 ইউনিট মাসে খরচ। আশা করি বুঝতে পেরেছো? আরেকবার দেখে নাও, রিভিউ করে পজ করে আরেকবার দেখে নাও। স্টুডেন্টস, নেক্সট আমরা দেখবো আরও কিছু নিউমেরিক্যালস প্রবলেমস, অঙ্ক, ভৌতবিজ্ঞানের অঙ্ক। এই চ্যাপ্টারে যতটুকু পড়ানো হয়েছে, কারণ দেখো ছোটো ছোটো অঙ্ক থাকবে, ওগুলো খুব কঠিন না, তোমাদের খুব বেশি কঠিন থাকবে না, সহজ অঙ্কগুলো। এবং কিছু টাইপিক্যাল আমি অঙ্ক করে দেখাচ্ছি কীভাবে সলভ করতে হয়। হ্যাঁ, তোমাদের অনেক কাজে লাগবে। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, তোমরা বাল্ব দেখেছো, সে যে কোনো বাল্বই হোক না কেন, সিএফএল হোক, এলইডি হোক, এমনি নর্মাল কাচের বাল্ব হোক, তাতে লেখা থাকে এরকম সংখ্যা লেখা থাকবে 60 ওয়াট 220 ভোল্ট, বা 100 ওয়াট 220 ভোল্ট, বা 40 ওয়াট 220 ভোল্ট। হ্যাঁ, এরকম লেখা থাকে। তো এটা মানেটা কি? দেখো একটা বাল্বের গায়ে লেখা আছে 60 ওয়াট 220 ভোল্ট। এই বাল্বের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? এটা যখন তুমি জ্বালাচ্ছ তখন এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মানে কারেন্টের মান, কতটা কারেন্ট যাবে। এবং এর যে ফিলামেন্ট, যেটা আলো যাতে আলো বেরোয়, ফিলামেন্ট বলে ওটাকে, সরু যে কয়েলের মতো আছে ভিতরে, তাহলে ওটার কত, রোধ কত হবে। তো দেখো অ্যান্সারটা কীভাবে করবে। আমরা জানি যে ওয়াট, এটাকে বলেছি যে ওয়াট মানে ক্ষমতা, তড়িৎ ক্ষমতা সমান ভি ইন্টু আই, অর্থাৎ ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার। আমরা জানি যে ওয়াট ইকুয়াল টু কি, ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার, তাই না?
তার মানে এখানে দেখো 60 ওয়াট আছে, এটা দেখো ওদের ওয়াট ওয়াট কত 60 ওয়াট, ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, 220 ভোল্ট, আর অ্যাম্পিয়ার এটা হচ্ছে কারেন্ট, হ্যাঁ কারেন্ট হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ। তো দেখো এটা মাইনাস হচ্ছে যে 220 ভোল্ট লাইনে তুমি যদি এই বাল্বটাকে জ্বালাও তাহলে সবচেয়ে উজ্জ্বলভাবে এটা জ্বলবে, তাহলে কম ভোল্ট বা বেশি ভোল্টও জ্বলবে কিন্তু অতটা উজ্জ্বল হবে না। তাহলে কারেন্ট, যেহেতু কারেন্ট এখানে ধরলাম, ধরো তড়িৎ প্রবাহ, কারেন্ট হচ্ছে আই, তাহলে এখানে দেখতে পাচ্ছ কারেন্টের মান কত হবে, তড়িৎ প্রবাহ দেখো এটা ওয়াটে দেওয়া আছে, মানে তড়িৎ ক্ষমতাটা দেওয়া আছে 60 ওয়াট, ভি ইন্টু আই, তাহলে আই হচ্ছে 60/220, ওকে। তাহলে এটা তোমার ভাগ করে দেখে নিও, 3/11, এটা 0.27 অ্যাম্পিয়ার, এরকম আসবে, হ্যাঁ অ্যাম্পিয়ার, কারণ একক অ্যাম্পিয়ার এসআই একক, এসআই একক ওয়াট ভোল্টেজটা, তাহলে এটা কারেন্টটা অ্যাম্পিয়ার এলো 0.27 অ্যাম্পিয়ার কারেন্ট, এটা ফার্স্ট পার্ট হয়ে গেল। তাহলে তড়িৎ প্রবাহ হবে, এটা একটা অ্যান্সার হয়ে গেল, তড়িৎ প্রবাহ হবে তোমার 0.27 অ্যাম্পিয়ার। এর ফিলামেন্টের রোধ কত, ধরি ফিলামেন্টের রোধ, হ্যাঁ রোধ হচ্ছে আর ওই যে সরু কয়েলের মতো যেটা বাল্বের ভিতরে থাকে, জলে যে আলোটা বের হয়, তাপটা বের হয়, তাহলে রোধ, তাহলে আমরা জানি যে ওমের সূত্র থেকে, এটা খুবই সোজা অঙ্ক, এরকমই অঙ্ক থাকবে, এতে কঠিন থাকবে না। ওমের সূত্র থেকে আমরা কি পাই, ওমের সূত্র থেকে পাই ভি ইকুয়াল টু আই আর, সিম্পল, একদম সোজা সূত্র। তাহলে আর কত হবে, রোধ আর হবে ভি বাই আই, তো ভি তো আমার 220 ভোল্ট লাইন, 220 ভোল্ট লাগানো হয়েছে, আর আই বের করলাম এখানে দেখো 0.27, বা এটা হচ্ছে তোমার 6/22, 6/22, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 220 ইন্টু 22/6, তাহলে এটা ক্যালকুলেশন, এটা করে নিও, ক্যালকুলেটর বসিয়ে হোক বা এমনি ক্যালকুলেশন করে নিও, এটা আসবে তোমার 806 ওম মতো, 806.67 ওম। তাহলে ওই বাল্বটার মধ্যে দিয়ে যদি জ্বালানি 220 ভোল্ট লাইন তুমি যদি দাও, আমাদের সাধারণত 220 ভোল্টের লাইন হয়, তাহলে 60 ওয়াট লেখা আছে, মানে হচ্ছে ওর মধ্যে দিয়ে 0.27 অ্যাম্পিয়ারের কারেন্ট পড়ছে। তাহলে আমাদের বাড়ির মধ্যে থেকে যে কারেন্ট যায় সেটা খুবই কম যায়, 1 অ্যাম্পিয়ারের মধ্যে থাকে। এমনি কোনো মেশিন, ধান ভাঙা মেশিন, সর্ষে ভাঙা মেশিন ইত্যাদি চালাতে তোমার 15 অ্যাম্পিয়ারের কারেন্ট লাগে। তারপরে একটু ভারী কিছু যন্ত্রপাতি চালাতে তোমার 5 অ্যাম্পিয়ারের লাগে, কোনো কিছু চালাতে 10 অ্যাম্পিয়ারের লাগে। তাহলে আমাদের বাড়ির বাল্ব, লাইট, ফ্যান এসব জ্বলতে 1 অ্যাম্পিয়ারের মধ্যে থাকে, দেখতে পাচ্ছ 0.27 অ্যাম্পিয়ারের কারেন্ট চলে। তাহলে রোধটা হচ্ছে তোমার বাল্বের রোধটা হবে 806.67, এইভাবে বের করতে হবে, এরকমই সহজ অঙ্ক থাকবে। এবার আমরা পরের আরেকটা অঙ্ক দেখছি। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দেখো 5 ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 35 মিনিট চললে কত তাপ উৎপন্ন হবে, হ্যাঁ 35 মিনিটে কত তাপ উৎপন্ন হবে। তো কি কি দেওয়া আছে দেখো, সূত্রে ফেলে দাও, একদম সোজা অঙ্ক, এরকম অঙ্কই আসবে, দেওয়া আছে, কি কি দেওয়া আছে, 5 ওহম আর দেওয়া আছে, 5 ওহম, আই দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, টি দেওয়া আছে, টাইম 35 মিনিট, মানে 35 ইন্টু 60 সেকেন্ড। সব সময় কিন্তু সেকেন্ডে কনভার্ট করে নেবে, ঘন্টায় থাকুক মিনিটে থাকুক সবসময় সেকেন্ডে কনভার্ট করে নেবে, নাহলে কিন্তু উত্তর মিলবে না, ওকে। সবসময় সেকেন্ড আনতে হবে, কারণ টাইমের একক, সিজিএস, এসআই সব পদ্ধতি সেকেন্ড হচ্ছে টাইমের একক। এখন জুলের সূত্র থেকে, জুলের সূত্র ব্যবহার করবো আমরা, জুলের সূত্র থেকে পাই কি পাই, উৎপন্ন তাপ, তুমি যদি যদি ক্যালোরিতে বের করো তাপে তো দুরকম একক আছে, ক্যালোরি সিজি স্কয়ার এসআই, জুল, ক্যালোরিতে উৎপন্ন করলে একরকম সূত্র, আর জুলে বের করলে আরেকরকম সূত্র।
তো দেখো এইচ ইকুয়াল টু তোমার আই স্কোয়ার আর টি বাই 4.2, এইটা হবে ক্যালোরি হবে। হ্যাঁ, আর যদি তুমি জুলে বের করতে চাও তাহলে হবে আই স্কোয়ার আর টি, এটা হবে জুলস। আমরা জন্য একটা বার করবো, নিচে 4.2টা হবে না, জুলে বার করলে, ক্যালোরিতে বার করলে তোমার নিচে 4.2টা হবে। ঠিক আছে, অতএব উৎপন্ন তাপ এইচ হচ্ছে, আই মানটা বসে দাও, আই হচ্ছে 1 বর্গ আর 5 ইন্টু টি, টি হচ্ছে 35 ইন্টু 60, এটা গুণ করার দরকার নেই, 4.2 এত ক্যালোরি আসবে। দেখো এটা কত হবে, এটা হবে দেখো 1/4.2, এটা মনে রাখবে, এটা হবে 1/4.2, 1/4.2 এটা হচ্ছে 0.24, তাহলে এটা হচ্ছে 24 ইন্টু 5 ইন্টু 35 ইন্টু 100, এত ক্যালোরি। এটা গুণ করলে আমরা পেয়ে যাব 2000। টাইম বাঁচানোর জন্য আমি গুণটা করলাম না এখানে, 2500 ক্যালোরি। ওকে, 2500 ক্যালোরি হবে। হ্যাঁ, এই সাহিত্যে যদি করি, করে নাও, এর সাহিত্যে তোমার উৎপন্ন তাপ এইচ ইকুয়াল টু হবে আই স্কোয়ার আর টি, এত জুলস। আই হচ্ছে 1 স্কোয়ার আর 5 আর টি হচ্ছে তোমার 35 ইন্টু 60, এই যে এটা এত, তাহলে এত জুলস। এটা জুলস মানে শুধু জে লিখলেই হবে। ওকে, জে, তাহলে এটা 21,10,500 এত জুলস। দেখো এটা এর সাথে, আর এটা সিজিএস, এটা এর সাথে, এইভাবে করতে হবে। ঠিক আছে, এখানে যেন একটা পদ্ধতিতে আসে পরীক্ষা, এখানে একটা পদ্ধতিতে করে দিলেই হবে, হয় এসআইতে না সিজিএস, এখানে একটা। তাহলে স্টুডেন্টস, নেক্সট কোশ্চেন চলে আসি। দেখো কোশ্চেন নম্বর 4, দুটি অজানা রোধকে শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে সাজালে তুল্য রোধের মান যথাক্রমে হয় 12 ওম আর 5/3 ওম। রোধ দুটির মান বের করো। হ্যাঁ, এটা রোধের সূত্রের উপর অঙ্ক, দেখতে পাচ্ছ। তো এটা একটা টাইপিক্যাল প্রবলেম, খুব সুন্দর প্রবলেম। অঙ্কটা দেখে না কীভাবে সব করতে হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর প্রবলেম, অঙ্কটা খুব সুন্দর। ধরো অজানা রোধ, তাহলে ধরি রোধ দুটো হলো, রোধ দ্বয় হলো একটা R1 ওম ও R2 ওম। হ্যাঁ, দুটো অজানা রোধ ধরে নিলাম। তো এরা যেমন শ্রেণী সমবায়ে, অতএব প্রশ্ন অনুসারে শ্রেণী সমবায় যদি থাকে, শ্রেণীতে তোমার কি হবে, তুল্য রোধ R1 প্লাস R2 হয়। এটা তুল্য রোধ দেওয়া আছে, দেখো তুল্য রোধ হয় 12, R1 প্লাস R2 সমান 12। এটাকে আমি সমীকরণ নাম্বার 1 নাম দিয়ে দিলাম। আর এরাই যখন R1 R2 যখন তোমার সমান্তরালে থাকবে, সমান্তরালে থাকলে তোমার হবে কি 1/R1 প্লাস 1/R2 ইকুয়াল টু হবে 1/5/3, মানে 3/5। হ্যাঁ, বা এটা আমরা কি লিখতে পারি, দেখো এটা আমি লিখতে পারি R1 R2 তোমার লসাগু উপরে R1 প্লাস R2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 3/5। এটাকে আমি নাম দিয়ে দিলাম তোমার, কত নাম দিলাম, 2, সমীকরণ নাম্বার 2। অতএব দেখো
এখানে R1 প্লাস R2 উপরে আছে, আর এখানে R1 প্লাস R2 12, তাহলে 2 ও 1 থেকে কম্বাইন করে পাই কি পাই, এখানে 12 বসাও, আর যে R1 প্লাস R2, R1 প্লাস R2 মানে 12 বাই R1 R2 ইকুয়াল টু 3/5। বা এইখানে তোমার অঙ্কটা হয়ে গেল কি ম্যাথ অ্যালজেব্রায় চলে গেল, এর মধ্যে আর ফিজিক্স কিছু নেই, শুধু তুমি সূত্র দুটো বসাচ্ছ, ফিজিক্সের সংখ্যার মানটা বসাও, ব্যাস হয়ে গেল অ্যালজেব্রা, বীজগণিতের সমাধান, আর কিছু না। এর মধ্যে ফিজিক্স চলে গেলো ম্যাথমেটিক্স, আর কিছু নেই এর মধ্যে, তাই না? পুরোটাই ম্যাথস অ্যালজেব্রা। তাহলে বজ্রগুণ করে দাও, 3R1 R2 ইকুয়াল টু 5, 12 ইন্টু 5 অন 60, তাই না? অতএব R1 R2 ইকুয়াল টু কত হচ্ছে, 60/3 ইকুয়াল টু 20। একে নাম দাও 3, ইকুয়েশন নাম্বার 3। এখন তোমরা জানো যে এ, আবার বীজগণিতের সূত্র চলে এসো, তোমরা জানো a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, হ্যাঁ এই সূত্র। এটাকে ভাঙলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস 4ab আছে, তাহলে প্লাস 2ab থাকছে, তার মানে মাইনাস 2ab থাকছে, এখানে প্লাস 2ab, এখানে মাইনাস 4ab, তাহলে মাইনাস 2ab, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা একটা সূত্র। তাহলে এখানে a মানে R1 আর b মানে R2 যদি হয়, অতএব, তাই না, a মানে R1 আর b মানে যদি R2 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, R1 মাইনাস R2, একই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি R1 প্লাস R2 হোল স্কোয়ার মাইনাস 4R1 R2, তাই না? বা এখানে R1 প্লাস R2 তাহলে বসিয়ে দাও, R1 প্লাস R2 মানে 12 আমরা অলরেডি পেয়েছি, মাইনাস 4 R1 R2 মানে দেখো 20, কত হলো, 12 144 মাইনাস 8 80, কত দাঁড়ালো 4, 4 থেকে 8 বার 6, 64। তাহলে দেখো 64 মানে কত, 64 মানে 8-এর বর্গ, তাই না? 64 মানে 8, 8 64। তাহলে দেখো অতএব R1 মাইনাস R2 মানে কত হবে, 8 হবে, তাই না? R1 মাইনাস R2 বর্গ হচ্ছে 8-এর বর্গ, তাহলে R1 মাইনাস R2 হবে 8। হ্যাঁ, ইফ এখানে একটু লিখে দিতে হয়, না লিখতে হবে ইফ R1 গ্রেটার দ্যান R2, R1 যদি R2 থেকে বড় হয়, তাহলে মাইনাস 8 ইন্টু মাইনাস 8 সেটা তো 64 হয়, তাই না? তাহলে মাইনাসটা ধরবো না, একটা যে কোনো একটা ধরলেই হবে, প্লাস ধরলেই হবে। তাহলে এবং R1 প্লাস R2 তো আমাদের জানাই আছে 12, R1 প্লাস R2 মানে 8, যোগ করে দাও, যোগ করে কত হচ্ছে, 2R1, এটা কেটে গেল 20, অতএব R1 ইকুয়াল টু হচ্ছে 20/2 10, অতএব R2 কত হচ্ছে, R2 হচ্ছে 12 মাইনাস R1, 12 মাইনাস 10 সমান 2 ওহম। হ্যাঁ, অতএব আমরা কি বলেছি যে রোধ দুটির মান বের করতে হবে, অতএব হ্যাঁ রোধদ্বয় হলো R1 ইকুয়াল টু 10 ওহম আর R2 ইকুয়াল টু 2 ওহম। হ্যাঁ, এটা অ্যান্সার। ভালো না, অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এইভাবে এরকম সহজ অঙ্ক থাকবে। এরপর আমরা এই চ্যাপ্টারের আমাদের নেক্সট কোশ্চেন নম্বর 5, তোমাকে 10 ওহমের দুটি রোধ দেওয়া হলো, এদের থেকে কিভাবে তুমি 5 ওহম রোধ পেতে পারো। 5 ওহম দুটো 10 ওহমের রোধ আছে, হ্যাঁ, ধরো এটা 10 ওহম আর একটা 10 ওহম, এ বি আর সি ডি। তাহলে এই দুটো রোধ থেকে কিভাবে তুমি 5 ওহম রোধ পেতে পারো। দেখো, যদি আমি শ্রেণীতে যুক্ত করি তাহলে তোমার হয় 10 আর 10, মানে এ বি সি ডি। তুল্য রোধ কত হবে শ্রেণীতে,
শ্রেণীতে তুল্যরোধ হবে, যোগ হয়ে যাবে কত, 10 প্লাস 10 কত হয় 20 ওহম। তাহলে আমার শ্রেণীতে হবে না, তাই না, শ্রেণীতে হবে না। যদি সমান্তরালে বসা হয় কত হয়, সমান্তরাল এভাবে শ্রেণীতে একবার আর সমান্তরালে একবার দেখে নেবে। শ্রেণীতে দেখলে যে তোমার 10 প্লাস 10 20 ওহম হয়, 5 ওহম হয় না, তাহলে সমান্তরাল সমবায় কিরকম ভাবে হবে, এই এ বি সি, এক বিন্দুতে সি ডি, তাহলে এটা 10 এটা 10, সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কত হবে, তুল্যরোধ সমান আর হলো, অতএব 1/r ইকুয়াল টু 1/10 প্লাস 1/10 হবে। তুল্যরোধ যদি আর হয় তাহলে কত হবে, 10 লসাগু 1 প্লাস 1 2 এর 10, তাহলে 1/r ইকুয়াল টু 2 এর 10, তাহলে r ইকুয়াল টু কত হবে 10 এর 2 মানে 5। দেখতে পাচ্ছ, আমি যদি সমান্তরাল সমবায়ে দুটো 10 ওহমকে যুক্ত করি তাহলে তাদের তুল্য রোধ হবে 5 ওহম, অর্থাৎ এটার তুল্য রোধ, একটা যদি রোধ হয় এটা হয়ে যাবে 5 ওহম। বুঝতে পেরেছ, এই দুটো এইভাবে যুক্ত করা আর এখানে একটা 5 ওহম যুক্ত করা একই কথা। এই দুটো 10 পরিবর্তে একটা 5 ওহম দিলেই হবে, তাহলে 5 ওহম পেতে গেলে দুটো 10 ওহমের রোধকে আমাকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। বুঝতে পেরেছ, এবার আমরা লাস্ট আরেকটা অঙ্ক করবো, শেষ। দেখো কোশ্চেন নাম্বার 6-এ চলে এসেছি। এটা খুবই সহজ, একটা সূত্রের মতো মনে রাখতে পারলে ভবিষ্যতে কাজে লাগবে। অঙ্ক না করলেই তুমি অনেক উত্তর করে নিতে পারবে, কম্পিটিটিভ পরীক্ষাতেও কাজে লাগবে। প্রশ্নটা দেখো, R1 ও R2 দুটি রোধকে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে উভয় ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত কত হবে। তো একটা সূত্রের আগে তুমি এটা মনে রাখতে পারো, যাতে অঙ্ক না কষে তুমি উত্তর করে নিতে পারো। তো ধরো R1 R2 শ্রেণীতে দুটি রোধ R1 R2, শ্রেণী RS কত হবে, RS মানে তুল্য রোধ ইন সিরিজ, তুল্য রোধ ইন সিরিজ কত হবে R1 প্লাস R2, আর RP কত হবে তুল্য রোধ ইকুইভ্যালেন্স ইন প্যারালাল, RP মানে প্যারালাল, RP কত হবে, RP তোমার হয় 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2, তাহলে এখানে কত হলো R1 R2 উপরে R1 প্লাস R2। অতএব আমাকে অনুপাত বলেছি কি, তুল্য রোধের অনুপাত, সিরিজ প্রথমে তারপরে RP, তাহলে RS উপরে R1 প্লাস R2, আর নিচে RP 1/RP, 1/RP মানে দেখো 1/RP মানে এইটা R1 প্লাস R2 বাই নিচে R1 R2, দেখো 1/RP, RP নিচে আছে, তাহলে 1/RP মানে উপরে R1 প্লাস R2 নিচে R1 R2, এইভাবে এখানে বসে গেল। তাহলে এন কি পাচ্ছি R1 প্লাস R2, R1 প্লাস R2 বর্গ হয়ে যাচ্ছে R1 প্লাস R2 হোল স্কয়ার বাই R1 R2। তাহলে এটাকে মনে রাখতে পারো, অতএব তোমার তুল্য রোধের অনুপাত কত হবে RS বাই RP, এটা হচ্ছে রোধ দুটির যোগফলের বর্গ বাই রোধ দুটির গুণফল। এটা মনে রাখলে তোমার অঙ্ক না করছে জাস্ট ভ্যালুটা বসিয়ে তুমি করে নিতে পারবে। এটা উদাহরণ দেখিয়ে দিই, এক্সাম্পল একটা দেখিয়ে দিই। ধরি তোমার R1 2 ওহম আর R2 5 ওহম দিয়ে বললো যে এই দুটো রোধকে সিরিজে রাখা হলো আর সিরিজে রাখা হলো, তাহলে সিরিজে রাখা হলো এবং সমান্তরালে রাখা হলো, তাহলে এদের তুল্য রোধের অনুপাত কত হবে। তো অঙ্ক না করে আমরা করে নিতে পারি, অতএব RS বাই RP ইকুয়াল টু R1 প্লাস R2 হোল স্কয়ার, অর্থাৎ এটা প্লাস এটা যোগ করে দাও তার বর্গ, আর এটা 2 × 5, তাহলে 7 এর বর্গ আর 5 × 10, তাহলে
49/10, তাহলে 4.9। অতএব হ্যাঁ, খুব সহজ। RS is to আর কি তোমার হয়ে গেল 4.9 is to 49:10। তাহলে এইভাবে সহজে এই সূত্রটা মনে রাখলে, অঙ্ক না বুঝে ভাড়াটা বসিয়ে দিলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। তাহলে আজকের লেসনটা এখানেই শেষ করি। বেশ দীর্ঘক্ষণ হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেক দেখতে পাচ্ছ। তো আমি যেটা বলি তোমাদের, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা নতুন এসেছো। পুরনো লেসনগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশানে যেও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আগের সমস্ত ভিডিও লেসনগুলোর লিঙ্ক পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর লেসন সেখানে আছে, যারা নতুন এসেছো তারা দেখে নিতে পারো। আর লেসনগুলো যদি ভালো লাগে, আজকের লেসনটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, থামস আপ, হ্যাঁ ক্লিক করে দাও থামস আপে। আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যারা এখনও চ্যানেলটার খবর জানে না তাদেরকে জানাও। তোমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন আছে 9, 10 যারা পড়ে তাদেরকে জানাও। আর নতুন যারা এসেছে তারা সাবস্ক্রাইব করার সঙ্গে বেল আইকনটা টিপে দেবে। তাহলে কী হবে, আমি যখন যখন ভিডিও লেসন দেবো, বের করবো ইউটিউবে, তখন সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে আসবে অটোমেটিক তোমাদের মোবাইলে বা তোমাদের অ্যাকাউন্টে বা ল্যাপটপে বা কম্পিউটারে। সঙ্গে সঙ্গে জানতে পারবে যে ভিডিও লেসন এসেছে। ওকে, তাহলে তোমার আর মিস হবে না। তো যাই হোক, আজকের মতো লেসন এখানে শেষ হলো। থ্যাংকস ফর ওয়াচিং।